রান্নাঘরে যাওয়ার সময় বাড়ির ছোট মেয়ে কায়রার চোখ পড়ল হঠাৎ বাড়ির বড় বউ রুহির বেডরুমে। বেশ স্বাভাবিকভাবেই রুহি বাড়ির ড্রাইভার নাজিমের হাত ধরে দাঁড়িয়ে আছে। বিষয়টা কায়রা স্বাভাবিকভাবে নিল না। মুখে হাত দিয়ে সে নির্বাক গলায় বলল, হায় আল্লাহ, এসব আমি কি দেখছি? শেষ পর্যন্ত কিনা বাড়ির বউ বাড়ির ড্রাইভারের হাত ধরে দাঁড়িয়ে আছে। বলে রুহি দৌড়ে গেল রান্নাঘরে তার মা জোহরা বেগমের কান ভাঙাতে। বহুদিন পর সে এরকম একটা মোক্ষম সুযোগ খুঁজে পেয়েছে তার ভাবিকে অপদস্থ করার জন্য। এই সুযোগ সে হাতছাড়া করবে কিভাবে? রান্নাঘরে ঢুকে রুহি দেখল তার মা জোহরা বেগম কাজে খুব ব্যস্ত আছেন। ফ্রিজে মাছ গোশত গুছিয়ে রাখছেন। সুযোগ বুঝে রুহি তখনই জোহরা বেগমের কানের কাছে ফিসফিসিয়ে বলল, খুব তো গুণকীর্তন করো তোমার ছেলের বউয়ের নামে, তাই না? গিয়ে দেখো তোমার ছেলের বউ বাড়ির ড্রাইভারের সাথে কিভাবে ফষ্টি নষ্টি করছে। অমনি জোহরা বেগম বিভ্রান্ত হয়ে তাকালেন রুহির দিকে। ভ্রুকুচকে বললেন, কি বললি তুই? বৌমা বাড়ির ড্রাইভারের সাথে? হ্যাঁ, বিশ্বাস না হলে গিয়ে দেখে এসো না। আমার মুখের কথা তো তুমি আবার বিশ্বাস করবে না। মেয়ের থেকে কিনা ছেলের বউয়ের প্রতি বিশ্বাস বেশি তোমার। এই তুই থাম তো। নিজের মেয়ে আর ছেলের বউয়ের মাঝে কোনো পার্থক্য নেই আমার কাছে। কথা বলার সময় একটু বুঝে শুনে বলিস, সবসময় চ্যাটাং চ্যাটাং কথা তোর। সঙ্গে সঙ্গে জোহরা বেগম রান্নাঘর থেকে বের হয়ে রুহির ঘরে গিয়ে উঠলেন। গিয়ে দেখলেন ঘর পুরো ফাঁকা। রুহি আলমারি থেকে টাকা বের করে আবার সেই টাকাগুলো জায়গা মতো গুছিয়ে রাখছে। কঠোর ভাব নিয়ে জোহরা বেগম ঘরের দরজা থেকে রুহিকে রাখলেন। বললেন, কি ব্যাপার বৌমা, তুমি আলমারি থেকে টাকা নামিয়েছিলে কেন? অমনি রুহি কেঁপে উঠল। আলমারি থেকে চোখ সরিয়ে সে ঘরের দরজার দিকে তাকালো। দেখল তার শাশুড়ি মায়ের পেছনে তার বিবাহিত ননদও দাঁড়িয়ে আছে। বুঝতে বেশি বেগ পেতে হল না তার। ননদ তার শাশুড়ি মায়ের কাছে তার নামে কুটনামি করেছে। শুকনো ঢোক গিলে রুহি বলল, মা, আমি একটা দরকারি কাজে টাকাগুলো নামিয়েছিলাম। কি দরকার? বললে আমাকে বকবেন না তো মা? না, বকবো না। বলো কেন? আসলে মা, আমাদের বাড়ির ড্রাইভার নাজিম আছে না? হ্যাঁ তো? কায়রা বলল তুমি নাকি নাজিমের হাত ধরে দাঁড়িয়েছিলে। অমনি কায়রা জিভ কেটে তার মায়ের কানে ফিসফিসিয়ে বলল, তুমি কি পাগল মা? মুখের উপর আমার নামটা বলে দিলে। জোহরা বেগম বেশ আওয়াজ করে বললেন, বলেছি তো কি হয়েছে? তুই তো আর মিথ্যে কথা বলিসনি যে আমার লুকোতে হবে। সামনাসামনি সত্যিটা প্রমাণ হয়ে গেলেই ভালো। জোহরা বেগম এবং কায়রার দিকে এগিয়ে গেল রুহি। জোহরা বেগমের চোখে চোখ রেখে বলল, হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। সত্যিটা সামনাসামনি প্রমাণ হয়ে গেলেই ভালো, নয়তো পরে সবার মধ্যে সন্দেহের সৃষ্টি হবে, সম্পর্ক নষ্ট হবে। আসলে মা, নাজিম ভাইয়ের মেয়ে মিনা আছে না, তার অনেক বড় অসুখ করেছে। তাই নাজিম ভাই আমার কাছে কিছু সাহায্যের জন্য এসেছিলেন। ভয়ে আপনাকে কথাটা তিনি বলতে পারছিলেন না, তাই সামনে আমাকে পেয়ে কথাটা আমাকেই বলল। হাতে ধরে অনুরোধ করলো টাকাটা যেন আমি যেভাবে পারি সেভাবেই ম্যানেজ করে দেই। আমিও আর না করতে পারলাম না মা। আর তখনই হয়তো কায়রা কোনোভাবে আমাদের একসাথে দেখে নিয়েছে আর আপনার কাছে গিয়ে আমার নামে নালিশ করেছে। অমনি কায়রা মুখে মুখে তর্ক করতে শুরু করল। রুহিকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, আমার তো খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই যে আমি সারাক্ষণ শুধু লোকের নামে নালিশ করে বেড়াবো। বলে মুখটা বাঁকিয়ে কায়রা জায়গা থেকে প্রস্থান নিল। কায়রার যাওয়ার পথে তাকিয়ে জোহরা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, কেন যে মেয়েটা আমার দিন দিন বিগড়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। বাপের বাড়িতে বেড়াতে এসেছিস ভালো কথা, তাই বলে ভাইয়ের বউয়ের পেছনে এভাবে লেগে থাকবি? জোহরা বেগমকে সান্ত্বনা দিয়ে রুহি বলল, এসব কোনো ব্যাপার না মা, আপনি এসব নিয়ে খামোখা টেনশন করবেন না। ছোট মেয়ে বুঝতে পারছে না, সময় দিন বুঝে যাবে। তাছাড়া আপনি রাগ করেননি তো মা? আমি যে আপনাকে না বলে টাকাটা দিয়ে দিয়েছি। রুহির দিকে তাকিয়ে জোহরা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বললেন, না মা, আমি একটুও রাগ করিনি, বরং খুশি হয়েছি। তুমিও আমার মেয়ের কথায় কিছু মনে করো না মা, পারলে তাকে মানিয়ে নিও। এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার। বলে মন খারাপ করে জোহরা বেগম জায়গা থেকে প্রস্থান নিলেন। রুহিও মনটা কেমন খারাপ করে নিল। কেন যে তার ননদ তাকে এত অপছন্দ করে তার কারণ সে জানতে আগ্রহী হয়ে উঠল। দ্রুত পা ফেলে রুহি কায়রার ঘরে গেল। বিছানায় বসে রাগে ফুঁসতে থাকা কায়রার দিকে সে অগ্রসর হয়ে বলল, আসতে পারি কায়রা? অমনি কায়রা চোখ তুলে রুহির দিকে তাকালো। মুখটা অন্যদিকে ফিরিয়ে বেশ ঝাঁঝালো গলায় বলল, এসেই তো পড়েছ, আবার আমার থেকে পারমিশন চাইছো কেন? বাই দ্য ওয়ে, তুমি আমার রুমে কেন এসেছো? রুহি স্বাভাবিকভাবেই বলল, তুমি কি আমাকে কোনো কারণে অপছন্দ করো রুহি? শুধু একটা না, অনেকগুলো কারণেই আমি তোমাকে অপছন্দ করি।
জানতে পারি কি কারণ? তুমি এই বাড়িতে আসার পর থেকেই ভাইয়া আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। শ্বশুরবাড়িতে গেলেও আমার খোঁজখবর নেওয়া ছেড়ে দিয়েছে। বেড়াতে এসেছি আজ এতদিন হলো, কই একদিনও তো আমার সাথে বসে কথা বললো না। আগে ভাইয়া আমার পছন্দেই সব কিছু করতো, আর এখন তোমার পছন্দেই সব কিছু হচ্ছে। মাও কেমন শুধু তোমার গুণগান করে বেড়ায়। এসব আমার মোটেও পছন্দ হচ্ছে না। আমি জাস্ট মানতে পারছি না এসব। বলে কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে গেল কায়রা। রুহিকে কিছু বুঝিয়েও বলার সময়টুকু দিল না। কায়রার যাওয়ার পথে তাকিয়ে থেকে রুহি মনে মনে বলল, যেভাবেই হোক কায়রার ভুলগুলো আমাকে ভাঙাতে হবে, বুঝাতে হবে। অফিসে কাজের চাপ বেড়ে যাওয়ায় সজল এখন বড্ড ব্যস্ত হয়ে পড়েছে। কারো খবর নেওয়ার সুযোগটাও নেই তার হাতে। লাস্ট কবে সজল ব্যস্ততা ভুলে আমার সাথে একান্তে একটু সময় কাটিয়েছে তাও মনে নেই আমার। আর বিয়ের পর তো ছেলেরা একটু একটু পরিবর্তন হবেই। কায়রার এই বিষয়টা বুঝতে হবে। মা যে শুধু আমাকেই ভালোবাসে তা কিন্তু নয়, বরং মা তো আমার চেয়ে বেশি তার মেয়েকেই ভালোবাসে। এই বিষয়টাও কায়রাকে বুঝিয়ে বলতে হবে। বলি কায়রার পিছু পিছু রুহি জেনা রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গেল। অমনি সে পিচ্ছিল জাতীয় কিছুর উপরে পা পিছড়ে পড়ে গেল। কোমরে ব্যথা পেয়ে রুহি ব্যথায় কোকাতে থাকল। তার শাশুড়ি মা এবং কায়রাকে ডেকে বলল, মা, কায়রা, কোথায় আপনারা? প্লিজ একটু এদিকে আসুন। অমনি জোহরা বেগম শোবার ঘর থেকে বেরিয়ে এলেন ড্রয়িং রুমে। এসে দেখলেন রুহি মেঝেতে পড়ে ব্যথায় কোকাচ্ছে। উত্তেজিত হয়ে তিনি রুহির পাশে বসে বললেন, কি হয়েছে মা? তুমি পড়ে গেলে কিভাবে? কোমরে হাত দিয়ে রুহি ব্যথায় আর্তনাদ করে বলল, জানি না মা, তবে মেঝেটা খুব পিচ্ছিল ছিল, হতে পারে সাবানের পানি ছিল। কিন্তু এখানে সাবানের পানি আসবে কি করে? জানি না তো মা, তবে আমি এমনি এমনি হোঁচট খাইনি। অমনি কায়রা কোথা থেকে যেন ছুটে এসে রুহিকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় দেখে বলল, আরে আরে ভাবি, আপনি পড়ে গেলেন কিভাবে? আচ্ছা, এসব না হয় পরে হবে, আগে তো ডাক্তার ডাকতে হবে। পেরেশান হয়ে ডাক্তারের নাম্বারে কল করতে ব্যস্ত হয়ে পড়ল কায়রা। এক সপ্তাহ এভাবে বেড রেস্টে কাটিয়ে দিল রুহি। এই এক সপ্তাহ কায়রা একবারের জন্যেও রুহিকে দেখতে এলো না। কাজকর্মে বুঝিয়ে দিল সে রুহিকে কতটা ঘৃণা করে। কায়রার আচরণে রুহি ভীষণ কষ্ট পায়, মাঝে মাঝে লুকিয়ে কান্নাও করে। একদিন রাতে সজল অফিস থেকে বাসায় ফিরে হাতে একটি গয়নার বক্স নিয়ে সোজা কায়রার ঘরে ঢুকে। গিয়ে দেখে কায়রা বিছানার উপর বসে ফোন টিপছে। সজলকে দেখা মাত্রই কায়রা খুশি হয়ে গেল। সজলকে টেনে এনে সে বিছানার উপরে বসিয়ে দিল। সজলকে হাতে গয়নার বাক্স দেখে কায়রা ভ্রু উঁচিয়ে বলল, এসব কি ভাইয়া? এই গয়নার বক্সগুলো কার? মলিন হেসে সজল ছোটবেলার মতো কায়রার গাল টেনে বলল, সারপ্রাইজ, আগে তো গয়নার বক্সটা খুলে দেখো। তাড়াহুড়ো করে কায়রা গয়নার বক্সটা খুলল। খুলেই তার চোখ দুটো চকচক করে উঠল। গয়নাটা হাতে বুলিয়ে সে বলল, আরে, এই গয়নাটা তো আজ আমি স্বর্ণকারের দোকানে দেখে এসেছিলাম, কিন্তু এত টাকা নিয়ে যাইনি বলে কিনতে পারিনি। তুমি কিভাবে জানলে ভাইয়া আমি এই গয়নাগুলো পছন্দ করে এসেছিলাম? তুমি তো আমার সাথে দোকানে যাওনি। আমি না, এসব তোর ভাবি তোর জন্য কিনেছে, তাও আবার নিজে না কিনে। হোয়াট? ভাবি এনেছে মানে? স্বর্ণকার দোকানে তো আজ আমি একাই গেলাম, ভাবি দেখলো কিভাবে? তোর ভাবি তোকে ফলো করতে করতে স্বর্ণকারের দোকানে পৌঁছে গিয়েছিল। গয়নাটা পছন্দ করেছিস, অথচ কিনতে পারিসনি। তা দেখে তোর ভাবি আমার থেকে টাকা নিয়ে তোর জন্য গয়নাটা কিনে নিয়ে এলো, আর আমাকে দিয়ে গয়নাটা তোর কাছে পাঠালো, কারণ তুই তো তোর ভাবির হাত থেকে কিছু নিবি না। অমনি কায়রার গলার স্বর নরম হয়ে এলো। শান্ত গলায় বলল, তুমি যা বলছো সব সত্যি বলছো ভাইয়া? ভাবি আমার কথা এতটা ভাবে? কায়রার মাথায় আদরের হাত বুলিয়ে সজল বলল, তোর ভাবি তোর কথা অনেক ভাবে রে কায়রা। শ্বশুরবাড়িতে কিভাবে তুই উপরে থাকবি তার জন্য যা যা করার প্রয়োজন সব রুহি আমাকে দিয়ে করায়। মাসে মাসে তোর শ্বশুরবাড়িতে বাজার পাঠানো থেকে শুরু করে সব কিছু রুহি আমাকে দিয়ে করায়। তুই অযথাই তোর ভাবিকে ভুল বুঝিস কায়রা। ভুল বুঝে ভাবির সাথে অশান্তি করিস, ভাবিকে মারার প্ল্যানিং করিস। রুহি জানে সেদিন তুই রুহিকে আহত করার জন্য মেঝেতে সাবানের পানি ঢেলেছিলি। বিষয়টা মাও বুঝতে পেরেছিল। মা তোকে শাসন করবে বলে রুহি মাকে থামিয়ে দিয়েছিল। বলেছিল ছেলে মানুষ, বোঝেনি, আস্তে ধীরে সব বুঝে যাবে। তোকে একটা কথা বলে রাখি কায়রা, পৃথিবীর সব ভাবিরা কিন্তু খারাপ হয় না, কথাটা মাথায় রাখিস। বলে সজল কায়রার রুম থেকে বের হয়ে গেল। নিজের অপকর্মের জন্য কায়রা মনে মনে অনুশোচনায় ভুগতে লাগল। গয়নাটা সে আলমারিতে রেখে ছুটে গেল রুহির ঘরে। আলমারি গোছাতে থাকা রুহিকে পেছন থেকে জড়িয়ে ধরে কায়রা সন্তুষ্টি নিয়ে বলল, তুমি খুব ভালো ভাবি, আমার ভাবির কোনো তুলনা হয় না। আমি আর কখনো তোমার পিছনে লাগবো না ভাবি, বোনের মতো একসাথে মিলেমিশে থাকবো। খুশিতে মৃদু হাসল রুহি। কায়রার মাথায় হাত বুলিয়ে বলল, এই তো আমার লক্ষ্মী ননদ।
দরজার বাহিরে দাঁড়িয়ে সব দেখছিলেন জোহরা বেগম এবং সজল। ভাবি ননদের ভালোবাসা দেখে মা এবং ছেলে মিলে ফিক করে হেসে দিল। খুশিতে মনটা তাদের ভরে গেল।